আজ খুলছে অফিস, আদালত ও ব্যাংক। চলবে 11টা থেকে 3টা। ঢাকা সহ 4 জেলায় সকাল 10টা থেকে 5টা পর্যন্ত কারফিউ শিথিল। আপিল বিভাগের রায়ের আলোকে কোটার প্রজ্ঞাপন জারি। দাবি মানার পরও সহিংসতা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইনমন্ত্রী। এই পরিস্থিতির অবনতি হবে না। যদি অবনতি ঘটানোর চেষ্টা কোনো অপশক্তি করে, সেটার ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেব। শিক্ষার্থীদের নিরাপত্তা আইনি সহায়তা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হয়রানির শিকার হলে প্রশাসনকে জানানোর পরামর্শ উপাচার্যের। নাশকতার অভিযোগে বিএনপি জামায়াতের 150 জন আটক। তারেকের উস্কানিমূলক মেসেজ ছড়িয়ে দেন তরিকুল, দাবি ডিবির। এবং পরীক্ষামূলকভাবে ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট চালু। বন্ধ থাকবে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম। আমন্ত্রণ সংবাদ সকালে দেখছেন শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। 3 দিন ছুটির পর আজ খুলছে অফিস আদালত। অফিস কার্যক্রম চলবে সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত। মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সব অফিস সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত খোলা থাকবে। দেশে চলমান পরিস্থিতিতে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার রাজধানীতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। একই সময়ে গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ শিথিল থাকবে। বাকি জেলাগুলোতে পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও সশস্ত্র বাহিনী সিদ্ধান্ত নিয়ে কারফিউ শিথিলের সময়সীমা নির্ধারণ করবে। আপিল বিভাগের রায়ের আলোকে কোটার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে যৌথ ব্রিফিংয়ে এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক। কোটা আন্দোলনকারীদের সব দাবি পূরণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নতুন করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। বিস্তারিত শামীমা আক্তার রিপোর্টার। রাজধানীর গুলশানে আইনমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলন করেন সরকারের গুরুত্বপূর্ণ 4 মন্ত্রণালয়। এতে আইন, জনপ্রশাসন, শিক্ষা ও তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুরুতেই কোটা আন্দোলন নিয়ে ঘটে যাওয়া অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে কথা বলেন আইনমন্ত্রী। এরপর সরকারি চাকুরির সব ক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত কোটা সংস্কার প্রজ্ঞাপন তুলে ধরেন মন্ত্রী। এতে 90% মেধাভিত্তিক নিয়োগ, 5% মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং 1% বিশেষ চাহিদা সম্পন্ন ও তৃতীয় লিঙ্গের জন্য কোটা রেখে সরকারের জারি করা পরিপত্র তুলে ধরেন। এইটা শুধু কোটা বিরোধী আন্দোলনকারীদের কোটা সংস্কারের আন্দোলনে ছিল না। বিএনপি, জামাত, ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্র দলের তারা জঙ্গি হয়ে এই আন্দোলনে সংযুক্ত হয়ে দেশ নষ্ট করার চেষ্টা করছিল। এ সময় কোটা আন্দোলনকারীদের সব দাবি মেনে নেয়ার কথা তুলে ধরেন মন্ত্রী। কোটা সংস্কারের যে রায় সর্বোচ্চ আদালত আপিল বিভাগ দিয়েছে, তা কিন্তু প্রতিপালন করেছি। বিচার বিভাগীয় তদন্তের জন্য একটা কমিটি করে দিয়েছি, তিনি কাজ করা শুরু করেছেন। সাধারণ ছাত্রছাত্রী যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যাপারে সরকার দেখভাল করবে। সাধারণ ছাত্রছাত্রী যারা এই কোটা বিরোধী আন্দোলন করছিলেন, তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং সকল ছাত্রছাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার পরিবেশ সরকার তৈরি করবে। আন্দোলনকারীদের সব দাবি মেনে নেয়ার পরেও কোনো পক্ষ পরিস্থিতি অবনতির চেষ্টা করলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি উচ্চারণ করেন আইনমন্ত্রী। সমস্যা যেহেতু সমাধান করে দিয়েছি, বিশ্বাস যে নতুন করে কোনো আরো সমস্যা তৈরি করা হবে না। এই পরিস্থিতির অবনতি হবে না। যদি অবনতি ঘটানোর চেষ্টা কোনো অপশক্তি করে, সেটার ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেব। আর তথ্য প্রতিমন্ত্রী জানান, কোটা আন্দোলনে হতাহতের ঘটনা ছিল পরিকল্পিত। আক্রান্ত হয়ে প্রতিহতের চেষ্টা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারের প্রতিষ্ঠানগুলো আক্রান্ত ছিল, বিটিভি আক্রান্ত ছিল, সেতু ভবন আক্রান্ত ছিল, ডেটা সেন্টার আক্রান্ত ছিল। আমি বিটিভি থেকে ফোন পাচ্ছি, তারা কাঁদছে, তারা জীবন বিপন্ন, স্যার বাঁচান, আমাদেরকে পুলিশ পাঠাতে হয়েছে, পুলিশকে আক্রমণ করেছে। আক্রান্ত যখন আপনি হবেন, তখন আপনার আত্মরক্ষার্থে ফাইট ব্যাক করতে হয়। আক্রমণকারীদেরকে আমরা ফাইট ব্যাক করার ফলে সংঘর্ষ তৈরি হয়েছে। সেই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে।
কাজে আমরা বলতে চাই যে হতাহতের ঘটনা ঘটেছে তার জন্য আক্রমণকারীরা দায়ী। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। কোটা নিয়ে সরকার যে প্রজ্ঞাপন দিয়েছে তাতে সন্তুষ্টি জানিয়েছে নরওয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে নরওয়ের রাষ্ট্রদূত স্পেন রিক্টার স্পেন সেনের সন্তুষ্টি জানান তিনি। এছাড়া কোটা আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের প্রশংসা করেন রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা বলেন তারা। এ সময় অসলোতে দূতাবাস খোলার আহ্বান জানান রাষ্ট্রদূত। এ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। করোনা মোকাবেলায় বাংলাদেশের পদক্ষেপের প্রশংসাও করেন রাষ্ট্রদূত। সারা দেশে নিম্নবিত্ত, গরিব ও খেটে খাওয়া মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বিবৃতিতে সরকার প্রধান বলেন, চলমান পরিস্থিতি ও কমপ্লিট শাটডাউনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন খেটে খাওয়া মানুষ। এ অবস্থায় আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমাজের বিত্তবানদের প্রতি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। চলমান কারফিউয়ের পঞ্চম দিন আজ। ঢাকা সহ 4 জেলায় সকাল 10টা থেকে 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এর আগে চতুর্থ দিনে অনেকটা ফাঁকা ছিল রাজধানীর প্রধান সড়ক। তবে আগের তুলনায় বেড়েছে মানুষের চলাচল। তবে তাদের বিভিন্ন পয়েন্টে পড়তে হয় সেনা তল্লাশির মুখে। কয়েকদিন উত্তাল থাকা যাত্রাবাড়ি রামপুরা এলাকা এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে। সেনা কর্মকর্তারা জানান, সবার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন তারা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। মঙ্গলবার সকাল 11টায় রাজধানী যাত্রাবাড়ির ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিত্র এটি। সকাল থেকেই টহল দিচ্ছে সেনাবাহিনীর সাঁজোয়া যান। সারা দেশে চলমান কারফিউয়ের চতুর্থ দিনেও সড়কটি অনেকটাই যানবাহন শূন্য। জরুরি প্রয়োজনে রিকশায় ছিল সবার ভরসা। তবে গেল কয়েকদিন ভীতিকর অবস্থা ছিল বলে জানান বাসিন্দারা। রাস্তাঘাট থেকে শুরু করে বাইরে চলাচলের অবস্থায় খুব ভয়াবহ হয়ে গেছিল। এই রাস্তায় তো সবসময় মানুষ ভরপুর ছিল। রাস্তাঘাটে তো চলতেছি 2-1 দিন ধরে, মোটামুটি একটু দেখতেছি ভালো। আমি এই মাত্র আইসি, আমার দোকান চুরি হয়ে গেছে তো। হ্যাঁ, তালা ভাঙে আমার মাল সামানো সব নিয়ে গেছে, মানে ফ্রিতে কিছু নাই। রাজধানীর অন্যান্য প্রান্তেও রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। তল্লাশির মুখে পড়তে হয়েছে মোড়ে মোড়ে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বস্তি ছিল সাধারণ মানুষের মধ্যে। সেনাবাহিনী থাকলে আমরা ভালো মতো চলাফেরা করতে পারি, আমরা 2টা ডাল ভাত খেতে পারি। এখন এটা তো সব সময় থাকবে না, তো অবভিয়াসলি এখন এক্সেপশনটাকে মেনে চলতে হবে। এদিকে জাতীয় সংসদ ভবন সহ আশপাশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। জানান, রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানমালের নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী। আমরা দেশের সম্পদ রক্ষার্থে আমরা নিয়োজিত হয়েছি এবং আমাদের সম্মানীয় সেনাবাহিনীর প্রধানের নির্দেশে আমরা এই দুর্বৃত্তকে সমূলে মানে নির্মূল করার জন্য যা করা প্রয়োজন আমরা সেটা করছি। আপনারা দেখছেন যে দেশের এখন জনমনে একটা স্বস্তি অলরেডি 72 আওয়ার্স আমরা পার করেছি এবং জনমনে স্বস্তি এসছে। আমরা সকল জনগণকে আমরা ধন্যবাদ জানাই যে তারা কারফিউটাকে সঠিকভাবে মেনে চলছেন এবং আশা করব যে যখনই কারফিউ দেওয়া হবে সেভাবে তারা মেনে চলবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। গেল কয়েকদিন থমথমে অবস্থা ছিল রাজধানীর রামপুরা এলাকায়। বাংলাদেশ টেলিভিশন ভবনেও লেগে আছে ক্ষতচিহ্ন। তবে সেখানে এখন পুলিশের পাশাপাশি মোতায়েন আছে সেনাবাহিনী। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এদিকে ঢাকার বাইরেও চলছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের টহল। এতে গেল কয়েকদিন ধরে কোনো সহিংস ঘটনা না ঘটায় জনমনে স্বস্তি ফিরেছে। তবে চলাচলে বাধা, ইন্টারনেট সংযোগ ও ব্যাংক বন্ধ থাকার কারণে টাকা তুলতে পারছেন না কেউ। এছাড়া দিন মজুরদের কর্মহীন হয়ে পড়া সহ নানা সংকটে বিপর্যস্ত জনজীবন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজার ডেস্ক রিপোর্ট। কারফিউয়ের চতুর্থ দিনে সহিংস কোনো ঘটনা না ঘটায় জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে। সারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেনা, র্যাব, বিজিবি ও পুলিশের কড়া টহল অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল থেকে গাজীপুরে সড়ক মহাসড়কে সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনীর টহল দিতে দেখা যায়। মহানগরের 7টি থানা এলাকায় হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে প্রায় 20,000 জনকে আসামি করে মামলা হয়েছে 26টি।
সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালায় পুলিশ ও র্যাব। এছাড়া সেনাবাহিনীর টহলও রয়েছে। মহাসড়কে বেড়েছে ছোট যান চলাচল, তবে বন্ধ আছে দূরপাল্লার ভারী যানবাহন ও দোকানপাট। জরুরি প্রয়োজনে সীমিত আকারে চলাচল করছে মানুষ। কারফিউয়ের চতুর্থ দিনে অনেকটাই শান্তিপূর্ণ রাজশাহী। আইন শৃঙ্খলার সদস্যরা মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে, তবে অন্য দিনের তুলনায় মানুষের চলাচল কিছুটা বেড়েছে। স্বাভাবিক হতে শুরু করেছে রংপুরের পরিস্থিতি। পুলিশ, র্যাব, বিজিবি ও সেনা টহল অব্যাহত রয়েছে। সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দুপুর পর্যন্ত ৭৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কর্মহীন হয়ে কষ্টে দিন কাটাচ্ছে শ্রমজীবীরা। কারফিউ জারির চতুর্থ দিনে ভোলার পরিস্থিতি শান্ত রয়েছে। জীবনযাত্রা কিছুটা স্বাভাবিক হলেও কড়া টহলে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে পরিস্থিতি শান্ত রাখতে মাঠে কাজ করছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। তবে এই শিথিল সময়ে কোনো ধরনের সভা সমাবেশ বা গণজমায়েত হতে পারবে না। আর আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা একইভাবে শিথিল সময় এবং শিথিলের বাইরে যেটা কারফিউ সময় পুরো সময়টাতেও তাদের টহল অব্যাহত রেখেছে। দ্রুত কারফিউ তুলে নিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন দিনমজুর, ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং ক্ষতিগ্রস্ত হল সংস্কার করেই ঢাকা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য এস.এম. মাকসুদ কামাল। দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত ঢাবি প্রশাসন। মাজহারুল ইসলামের প্রতিবেদন। আন্দোলনী উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন শুনশান নীরবতা। নেই শিক্ষার্থীদের আনাগোনা কিংবা যান্ত্রিক কোলাহল। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে হলগুলো এখন নিস্তব্ধ। আবাসিক 18টি হলের ক্ষতিগ্রস্ত রুমগুলোতে দ্রুতই মেরামতের কাজ শুরু হবে বলে জানান উপাচার্য। ক্ষতিগ্রস্ত হয়েছে কি পরিমাণ আর্থিকভাবে আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে সহযোগিতা চাইব, সেই জন্য আমরা একটা প্রতিবেদন তৈরি করছি এবং প্রতিবেদন প্রাপ্তির পরে আমরা আর্থিক সহযোগিতা পাওয়ার প্রেক্ষিতে আমরা রুমগুলোকে আমরা সংস্কার করব। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা দেওয়ার কথাও জানান তিনি। কেউ হয়রানির শিকার হলে দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর পরামর্শ দেন উপাচার্য। নিরপরাধ শিক্ষার্থীরা যাতে করে কোনো ধরনের হয়রানির সম্মুখীন না হয় সেই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা ইতিমধ্যে সেই সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমরা আমাদের শিক্ষার্থীদের মধ্যে যারা কেউ কেউ থানায় ছিল, কেউ কেউ অসুস্থ অবস্থায় বিভিন্ন জায়গায় আছে, আমি ব্যক্তিগতভাবে বহু শিক্ষার্থীর সাথে আমি কথা বলেছি। থানায় যারা আছে তাদেরকে থানা থেকে আমরা নিয়ে এসেছি এবং যারা জেলে আছে তাদেরকেও আমরা আইনি সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমরা চাই যে আমাদের নিরপরাধ শিক্ষার্থীরা কোনোভাবেই যেন তারা ক্ষতিগ্রস্ত না হয়, কোনোভাবে যেন হয়রানির সম্মুখীন না হয়। আমাদের কোনো শিক্ষার্থী যদি আমাদের কাছ থেকে যে কোনো ধরনের সহযোগিতার যদি প্রয়োজন হয় কোনো শিক্ষার্থীর, আমরা অনুরোধ করব আমাদের কাছে যেন তারা যোগাযোগ করে আমাদের সাথে। জানান, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পর শুধু বৈধ শিক্ষার্থীরাই হলে উঠতে পারবেন এবং মেধার ভিত্তিতে সিট বন্টন করা হবে। প্রভোস্ট কমিটির সভা করেছি এবং প্রভোস্ট কমিটির সভায় হলগুলোতে শিক্ষার্থীদেরকে একটি সুনির্দিষ্ট সমন্বিত নীতিমালার মাধ্যমে রেগুলার এবং মেধাবী শিক্ষার্থীদেরকে হলে উঠানোর জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। কোনো শিক্ষার্থী চাইলে আর্থিক সহযোগিতা দিতেও ঢাবি প্রশাসন প্রস্তুত বলে জানান উপাচার্য। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সারা দেশে সংঘাতের উস্কানি দিয়ে তারেক রহমানের মেসেজ ছড়িয়ে দেওয়ার অভিযোগ বিএনপির উপদপ্তর সম্পাদক তরিকুল ইসলাম তেনজিংকে গ্রেফতার করেছে ডিবি। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপি ও জামায়াতের 150 জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিবি প্রধান হারুনা রশিদ। বলেন, সাধারণ শিক্ষার্থীদের কোনো রকম হয়রানি করা হবে না, তবে যারা হামলা ভাঙচুরে জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। উন্নয়নের কার্যক্রমকে তারা নষ্ট করে ফেলা এবং একটা নারকীয় এবং অরাজকতা সৃষ্টি করে দেশটাকে তারা অকার্যকর করা তাদের প্ল্যান ছিল এবং সেই কথাগুলি তারা অনেকে আমাদেরকে বলেছে যে তারা উপর থেকে এই নির্দেশনায় পেয়েছে, যদি তোমরা এগুলি না করো তোমরা হাতে ছড়িয়ে দিয়ে তোমরা চলে যাও। এ কারণে আমরা অলরেডি
কয়েকজন রিমান্ড আমাদের বিশেষ করে সুলতান সালাউদ্দিন টুকু, রফিকুল এবং সালাম এবং ব্যারিস্টার ওসিম, মিয়া গোলাম ফারুক, আমির হোসেন মাহমুদ চৌধুরী, আমিনুল হক, জহিরুদ্দিন স্বপন, তারা অলরেডি আমাদের কাছে রিমান্ডে এসেছে। নরসিংদী কারাগারে হামলা, অগ্নিসংযোগ ও আসামি পালিয়ে যাওয়ার ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার কারাগার পরিদর্শন শেষে তিনি আরও জানান, ঘটনার পেছনে কারো গাফলতি থাকলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ইতিমধ্যে আত্মসমর্পণ করেছে 136 কয়েদি। উদ্ধার করা হয়েছে লুট হওয়া 33টি অস্ত্র। সুমন বর্মনের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। মঙ্গলবার বিকেলে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, কারাগারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, কয়েদি ছিনিয়ে নেওয়া ও অস্ত্র লুটের ঘটনা ঘটিয়েছে যারা, তারা দেশের অগ্রগতি চায় না। দেশকে একটা বিপর্যস্ত পর্যায়ে নেওয়ার জন্য, আমরা যে দেশটা এগিয়ে গিয়েছি সেইখানে বাধা সৃষ্টি করার জন্য এই সমস্ত আক্রমণ আমরা দেখলাম। কিভাবে এরা মানে এই অস্ত্রাগারগুলি লুট করেছে, জেল সুপারের বাড়ি পুড়িয়ে দিয়েছে এবং এদের জেলখানা ভেঙে বন্দীদের নিয়ে গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনায় কারা কর্তৃপক্ষের গাফিলতি থাকলে খতিয়ে দেখা হবে। ইতোমধ্যে ঘটনা তদন্তে করা হয়েছে দুটি কমিটি। কেন এই ঘটনাটি ঘটলো, কারো গাফিলতি ছিল কিনা, কেউ এখানে যোগান দিয়েছে কিনা, সেটি তদন্ত করার জন্য এখানে দুইটি কমিটি করা হয়েছে। একটা আইজি প্রিজন সাহেব করেছেন, সেটা হলো 3 সদস্য বিশিষ্ট। একটা মন্ত্রণালয়ের থেকে আরেকটি করেছেন আমাদের সিনিয়র সচিবের নেতৃত্বে করেছেন, সেটা হলো 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছেন। এর আগে চলমান আন্দোলন ও সহিংসতার মধ্যে শুক্রবার বিকালে নরসিংদী জেলা কারাগারে হামলা, অগ্নিসংযোগ, অস্ত্র, গুলি লুট ও 836 জন আসামি ছিনতাই করা হয়। সোমবার সব আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে জারি করা হয় গণবিজ্ঞপ্তি। পরে আইনজীবীদের সহায়তায় আত্মসমর্পণ করেন 136 কয়েদি। আজকে আমরা আমাদের আসামিদের সাথে যোগাযোগ করেছি, তাদেরকে কাউন্সিলিং করে তাদেরকে এখানে পর্যন্ত আনছি। যারা এখানে স্বেচ্ছায় আসছে বা আরও আসবে, তাদের ব্যাপারে যেন নতুন করে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ না করে, এটা আমাদের আইনজীবী সমিতির পক্ষ থেকে, আমাদের সভাপতি এবং আমি সম্পাদকের পক্ষ থেকে বা টোটাল আইনজীবী সমিতির পক্ষ থেকে একটি নিবেদন থাকবে। বাইরে থেকে আন্দোলনকারীরা আন্দোলন করছে, আন্দোলনকারীরা এরা গেট ভাঙিয়ে কোনো ভাবে এরা ভেতরে ঢুকছে, ভিতরে ঢুকে আগে আমাদের ওয়ার্ডে আগুন লাগাই দিছে। জেলা প্রশাসক জানান, এ ঘটনায় বহিষ্কার করা হয়েছে জেল সুপার ও জেলারকে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে চালু হলো ব্রডব্যান্ড ইন্টারনেট। প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ব্যাংকিং, কমার্শিয়াল, কূটনীতিক, বাণিজ্যিক, প্রযুক্তি, রপ্তানি, আউটসোর্সিং ও মিডিয়া অধ্যুষিত এলাকায় মিলবে এই সেবা। তবে এখনই চালু হচ্ছে না ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া। মঙ্গলবার রাতে ঢাকা ও চট্টগ্রাম সহ কিছু কিছু এলাকায় ইন্টারনেট চালু হয়। এ সময় কিছু সময়ের জন্য ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পান গ্রাহকরা। এর আগে রাজধানীর মহাখালীতে সন্ত্রাসীদের অগ্নিসংযোগে খাজা টাওয়ারে ক্ষতিগ্রস্ত ডেটা সেন্টারে পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, পর্যায়ক্রমে সারা দেশে ইন্টারনেট সেবা সচল করা হবে। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী হামলা রুখিয়ে দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। চলমান কারফিউয়ে বিপাকে পড়েছেন গ্যাস বিদ্যুতের প্রিপেইড গ্রাহকরা। ইন্টারনেট না থাকায় কার্ড রিচার্জ করতে না পেরে বিদ্যুৎহীন দিন পার করছেন কেউ কেউ। রিচার্জের জন্য ধর্ণা দিচ্ছেন বিদ্যুৎ অফিসে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে কার্ড রিচার্জ করতে হচ্ছে তাদের। পরিস্থিতির সুযোগ নিয়ে প্রতারণা করছে দালাল চক্র। বিস্তারিত শিউলি রায়ের প্রতিবেদনে। গেল 5 দিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ। তাই প্রিপেড মিটারে বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পেরে চরম ভোগান্তিতে রাজধানীর ঢাকার হাজার হাজার গ্রাহক। শুধু বিদ্যুৎ খাতেই নয়, অচলা অবস্থার সৃষ্টি হয়েছে ইন্টারনেট নির্ভর অন্যান্য পরিষেবায়ও। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাঙ্ক্ষিত সময়ে অনেকেই পাচ্ছেন না সমাধান। তাই গ্রাহকদের ভোগান্তি এখন চরমে। ভোগান্তির তো আর শেষ নাই। এখানে আসলাম, প্রথম একটা সিরিয়ালে দাঁড়াইলাম, ওই সিরিয়াল থেকে আরেক সিরিয়াল থেকে আরেক সিরিয়াল। কালকে রাত্রে থেকে কারেন্ট নাই, বাসায় নাই পানি, পাঞ্চ করলেও কারেন্ট আসছে কারেন্ট আসতেছে না বাসায়।
তো প্রত্যেকটা বাচ্চা আছে, মুরব্বী আছে, অসুস্থ আছে, প্রত্যেকটা মানুষ কষ্ট করতেছে। কারণ ইন্টারনেটের কারণ। আপনি আর 2 দিন যদি ইন্টারনেট না থাকে, প্রত্যেকটা মানুষের ব্যাংক থেকে টাকা ওঠাও বন্ধ হয়ে যাবে। অনেকে আছে অনাহারেও দাঁড়ায় আছে, নাস্তা পর্যন্ত করেনি, 3টা ঘন্টা ধরে দাঁড়ায় আছি আমরা। এই তো বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা বিরাট, কারেন্ট নাই, তো কারেন্ট না থাকলে অনেক সমস্যা, বুঝেন না, অনেক সমস্যা। ইন্টারনেট সেবা বন্ধের কারণে তো দেশের অনেক কিছুই বন্ধ, অফিসিয়াল কাজ অনেক সমস্যা হচ্ছে, প্রিপেড মিটারে রিচার্জ করা যাচ্ছে না, ডেস্কোর মোটামুটি সব দিক থেকেই আমরা কিছুটা সমস্যার মধ্যে। এদিকে এমন সংকটে সুযোগ নিচ্ছে অনেক প্রতারক দালাল চক্র। প্রতিদিন রিস্কাওয়ালা আসছে, তাদের সাথে একটু কথা বলতে যাইতে দেয় না। কেউ আমাদের কিছু করবেও না, এটাই আমাদের মনে দুঃখ। আসি যাচ্ছি এই ভোগান্তি, এই যে আসছি যাচ্ছি, কাজ হচ্ছে না, লাইনে দাঁড়ান, এখান থেকে ওখানে এইভাবেই আমাদের চলছে। ডেস্কো বলছে দ্রুত সমাধানের অংশ হিসেবে গ্রাহকদের লোন হিসেবে রিচার্জ দিচ্ছেন 3 থেকে 5,000 টাকা পর্যন্ত। সংকট নিরসনে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান এই বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানটি। সেই সঙ্গে প্রতারকদের খপ্পরে না পড়তে গ্রাহককে আরো সচেতন থাকার তাগিদ দেন প্রতিষ্ঠানের এই কর্মকর্তা। আমরা কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করা হচ্ছে না, এর বাইরে অফিসের বাইরে যদি কোনো কিছু থাকে সেটা আমাদের আসলে আয়তার বাইরে। গ্রাহকদের নিজেদেরই সচেতন হতে হবে, তারা যেন এই সময়ে আমাদের ব্যাংক সার্ভিস বন্ধ আছে, মোবাইল সার্ভিস বন্ধ আছে, সেহেতু আমাদের কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করার প্রয়োজন নেই। আমরা লোন হিসাবে এই বিদ্যুতের ইউনিটগুলো এখন দিচ্ছি। উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সংকট সমাধানে ইন্টারনেট সেবা চালুর দাবি সাধারণের। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। দেশে উদ্ভূত পরিস্থিতিতে বিপাকে পড়েছেন রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ীরাও। পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতা না থাকায় অলস সময় পার করছেন তারা। গেল 2 দিনের চেয়ে পণ্যের দাম কিছুটা কমে এলেও তা এখনো চড়া বলে জানান ক্রেতারা। বিস্তারিত ইফতেখার রেজার প্রতিবেদনে। সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় ব্রয়লার মুরগির কেজি প্রতি 10 টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে 190 টাকায়। সোনালিকা মুরগি কেজি প্রতি 20 টাকা কমে বিক্রি হচ্ছে 270 থেকে 280 টাকায়। দরিদ্রের আমিষের যোগান যেখান থেকে আসে সেই ডিমের হালি 50 টাকা। উচ্চ মূল্যের বাজারে সীমিত আয়ের মানুষের কথা মাথায় রেখে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা জরুরি বলছেন ক্রেতারা। মুরগির ব্যাপারটা হচ্ছে আসলে এটা একটা স্থিতিশীল পর্যায়ে থাকা উচিত দামটা, কারণ এটা তো ফিট সবকিছু আপনার ফিক্সড, তো সেখানে এত আপ ডাউন করার তো কোনো প্রশ্ন আসে না। আপনার মুরগির কোনো সমস্যা নাই, মুরগির রেটও ঠিক আছে, সীমিত রেট আছে, এবং কি মনে করেন আপনার বেচা কিনে যদি হইতো তাহলে আমাদের লস আসতো না। এই যে ব্যান থেকে মনে করেন দিনের 10টা বাজে বসে রইলাম, মুরগি বেচলাম মাত্র 2টা, এতক্ষণে আমাদের মনে করেন 100-150 মুরগি বেচা হয়ে যেতে হবে। কারফিউ চলায় বাজারে ক্রেতার সংখ্যা কম। ভোক্তার অভাবে পুরো কারওয়ান বাজারে খাসি জবাই করা হয়েছে মাত্র 2টি। 2 দিন পর আমি আজকে আসলাম বাড়ির থেকে, তাই সে মনে করলাম যে দিই 2 টাকা সব ব্যস্ত দিই, কোনো কাস্টমারই নেই। আর একটি গরু ভাগ করে নিয়ে তা বিক্রি করছেন কয়েকজন বিক্রেতা। সময় তো আমরা 4 দোকানে আমরা গরু কিনে 6-4টা বেশ বিক্রি করি, ক্রেতা নাই ওখান হিসেবে আমাদের হিসেবে ওই হিসেবে চলতে হয়, যখন যে পরিস্থিতি হিসেবে চলতে হয়। ক্রেতা না থাকায় মাছের দামও কম। অবশ্যই এখন যে পরিস্থিতি কিছুটা বেশি তো মনে হবেই। গত 2 দিনের চেয়ে আজকে একটু দাম কম, কিন্তু বাজারে কাস্টমার কম। বাজারে আলু বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকায়। দেশি পেঁয়াজ 105 থেকে 110 টাকায়। সবজির বাড়তির দাম কিছুটা কমেছে, সবজি ভেদে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। তবুও বাজার করতে কষ্ট হচ্ছে সাধারণ ক্রেতাদের। কারফিউ শিথিলের পর দুপুরে কারওয়ান বাজার পরিদর্শনে যান বাণিজ্য প্রতিমন্ত্রী। সাংবাদিকদের জানান বাজার নিয়ন্ত্রণে রাখতে বন্দর থেকে পণ্য খালাস করা হয়েছে, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা হচ্ছে। মাঝে মাঝে যে গ্যাপগুলো হয়েছে কারফিউর, এই গ্যাপের মধ্যে এই মালগুলা আমরা রিলিজ করাইছি এবং পরবর্তীতে ডিসিদের মাধ্যমে আমরা পরিবহন করে আমরা এই হোলসেল মার্কেটে নিয়ে আসছি। বিশেষ করে কাঁচামরিচ, পেঁয়াজ নিয়ে উঠছিল বাজারে। আমরা আজকে পেঁয়াজ, আলু, কাঁচামরিচ পর্যাপ্ত পরিমাণের সরবরাহ আপনারা নিজেরাই দেখেছেন। জেলায় জেলায় পণ্য সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ রাখছে মন্ত্রণালয়। এ সময়ে চালের দাম বাড়বে না বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আমাদের সাধারণ মানুষ কোনো সময় কষ্ট পাবে না। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।